বিক্রম, বিক্রম, কি হলো বিক্রম? আমি কিছু জানি না। দেখে নিল আমাকে। কি বিড়বিড় করছো তুমি? আমার সময় হয়ে এসছে। কি হলো তোমার? আমার সময় এসছে। ও বলে দিয়েছে আমি মরে যাব। আমি বাঁচবো না। কি সব ফালতু বকছো? দেখো তোমার কিচ্ছু হবে না। আমায় কেউ বাঁচাতে পারবে না। আমি বাঁচবো না। আমি বাঁচবো না। এসব কথা মনে আনতে নেই। দেখো তুমি খুব টেনশনে আছো। মরার মতো বাজে কথা মুখে আনতে নেই। তোমার তো বেশ সুন্দর জীবন, সুন্দর স্ত্রী না, না, তোমার, আর তুমি। ও ওকে বলে দিয়েছে আমি মরে যাব। আমায় কেউ বাঁচাতে পারবে না। কে বললো এটা? ওই মহিলা বলেছে। ও যখনই বলে না ওর কথা সত্যি হয়। ও বলেছে আমি মরবো, আমি বাঁচবো না। আরে এরকম কারণ মুখের কথা কেউ মরে যায় নাকি? তোমার কিচ্ছু হবে না। আমার কাছে সময় নেই। সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, সব শেষ। বিক্রম, সব শেষ। বিক্রম, সব বিক্রম। আমি বরং অঞ্জলিকে ফোন করিনি। হ্যালো অঞ্জলি, দেখো বিক্রমের কিছু হয়ে গেছে। জানি না কেমন উল্টোপাল্টা কথা বলছে। ও অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা বলছে। কিছু একটা গন্ডগোল তো হয়েছেই ওর সাথে। কি বাজে বকছো? এই তো এই 1 ঘন্টা আগে কথা বললাম, সবকিছু ঠিক ছিল। দেখো আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি, কিছু তো হয়েছেই ওর। ও নিজের হুঁশে নেই। হ্যাঁ আমি আসছি। আরে বিক্রম দা কি করছো? পড়ে যাবে তো, পেছনে যাও। আরে আরে, দাঁড়ান আরে, স্যার, বিক্রম, দাঁড়ান। পিছনে যাও, আরে পিছনে যাও। পড়ে যাবেন নিচে স্যার। নেমে এসো। আরে কেউ বাঁচাও না কেউ। এরকম করো না বিক্রম। স্বাতি আরে, কি হচ্ছে করছেন, কি কি হচ্ছে করছেন? ওখানে? আরে কেউ প্লিজ ওকে আটকান। আরে আরে বিক্রম, নিচে নেমে এসো, এরকম করতে নেই। বিক্রম স্যার, বিক্রম বিক্রম স্যার, স্যার, কি করলেন কি হলো? বিক্রম স্যার? এবার আমার সময়। দাদা দাও না, দাদা দাও না, দাদা দাদা দাও না, দাও। আরে নাও না। দাদা দাও না, দাদা আচ্ছা আচ্ছা আচ্ছা, নাও নাও, নিয়ে নাও নিয়ে নাও। দাদা দাও না, দাও। দাদা কি হয়েছে সোনা? সোনা, মা, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি চল। মা, ও ও তোদের কিছু বলেছে? কি কিছু বলেছে? না। কোথাও ছয় তো নি? আমার ওকে ভালো লাগেনি মা, আমার খুব ভয় লাগছে। মা, ও এখানে কি করছে? আমিও এই ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তবে কোনোদিনও কারোর জন্য দরজা জানলা কিছু খুলবে না, হ্যাঁ? আর একলা তো কখনোই বাইরে যাবে না, হ্যাঁ? ঠিক আছে। মা,
মা ও কে ছিল? ও যার বাড়ি যাক না কেন, আমি শুনেছি ওর ব্যাপারে কেউ না কেউ মারা যায়। তুমি আমার বাড়িতে? তোকে একটা খবর দেওয়ার ছিল, কিন্তু আমাকে কেন? শুনে নে। না না, আমি তোমার কোনো কথা শুনবো না। না, তোর স্বামীর সময় হয়ে গেছে, ওকে মরতেই হবে। না, এটা হতে পারে না। আমার আমার মোহনের কিচ্ছু হতে পারে না। না, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না, ওকে মরতেই হবে। চলে যাও এখান থেকে, চলে যাও। আমার স্বামীকে বাঁচতে দাও। নে। এটা নে। না, ভাগ্যকে কেউ বদলাতে পারে না, না, ওকে মরতেই হবে, মরতেই হবে। মোহন, প্লিজ মোহন। দেখে তো মনে হচ্ছে এটা কোনো সুইসাইড কেস। না, বিক্রম সুইসাইড করতে পারে না। আমরা খুশি ছিলাম, কোনো কিছু এরকম হয়নি। ও সুইসাইড করতে পারে না, কোনো সমস্যাই ছিল না তো কেন নিজেকে মেরে ফেলবে? বাড়িতে যখন প্রবলেম ছিল না তো এই বিক্রম তো নিউরোলজিস্ট ছিল না? হ্যাঁ। হতে পারে হসপিটালে কোনো প্রবলেম ছিল। না না স্যার, এ রিমা বিক্রমের কলিগ আর আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। রিমা দেবী, আপনার কি মনে হয় ওর হসপিটালে কোনো প্রবলেম ছিল কি? স্যার, বিক্রম তো খুব খুশি ছিল। হ্যাঁ, কদিন আগে ওর প্রমোশনও হয়েছিল, আমাদের হসপিটালে হেড অফ মেডিসিনও হয়েছিল। স্যার, এটা বিক্রমের ড্রিম প্রজেক্ট ছিল। এই খুশিতে আমরা একটা গ্র্যান্ড পার্টিও রাখতে চলেছিলাম। আর আচ্ছা, বিক্রমকে শেষবার এখানে কে দেখেছিল? স্যার আমি ওনার প্রতিবেশী। আমি শপিংয়ে যাচ্ছিলাম, আমি দেখলাম যে ডক্টর বিক্রম ওখানে কোণে দাঁড়িয়ে বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, আর ওনার চেহারা কেমন ফ্যাকাশ হয়ে গিয়েছিল, আর উনি খুব টেনশনে ছিলেন, বারবার একটা কথাই বিড়বিড় করছিলেন। একই কথা বারবার? কি বলছিলেন উনি? উনি বলছিলেন যে উনি মরে যাবেন, আমি আর বাঁচবো না, এরকমই উনি বলছিলেন। কে কে বলেছিল? ওই মহিলা। কি? ওই মহিলা মৃত্যুর ভবিষ্যৎবাণী করে? মানে ওই মহিলার সামনে যেই আসবে সে মারা যাবে? আরে তুমি গিয়ে বডিটাকে ভালো করে চেক করো তো, দেখো কোনো সুইসাইড নোট পাওয়া যায় কিনা। না স্যার, আমি আপনাদের বলছি ও সুইসাইড করতে পারে না। নিশ্চয়ই আমার বিক্রমকে কেউ মেরে ফেলেছে। দেখুন অঞ্জলি দেবী, আমরা বুঝতে পারছি, কিন্তু তবু আমাদের সবকিছুই খুঁটিয়ে দেখতে হবে। অনেক সময় এমন কোনো ব্যাপার হয় যা মানুষ নিজের প্রিয়জনের কাছেও শেয়ার করতে পারে না। এই জন্য প্লিজ আমাদের এটা দেখতে দিন যে মৃত্যুর আসল কারণটা ঠিক কি।
হ্যাঁ পঙ্কজ, স্যার পকেট থেকে এই বক্সটা আর এই কাগজটা পেলাম। স্যার এটা কিভাবে হতে পারে? কেউ কি আগে থেকেই জানতো যে ডক্টর বিক্রমের মৃত্যু কিভাবে হবে, যে ঠিক সেই রকমই স্কেচ বানিয়ে ফেললো? স্যার, এটা ওই মহিলারই কাজ। কিন্তু স্যার, ওই মহিলা কি করে জানলেন যে ডক্টর বিক্রম এইভাবেই মারা যাবেন? ওই ভবিষ্যৎবাণী করা মহিলার সঙ্গে দেখা করতে হবে। পঙ্কজ, 1 মিনিট ওই রিংটা দেখি একটু। অঞ্জলি দেবী, এই ডায়মন্ড রিংটা আমরা বিক্রমের কাছ থেকে পেয়েছি। এর ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? স্যার, এই দুর্ঘটনার 1 ঘন্টা আগে বিক্রম আমায় ফোন করেছিল। খুব খুশি ছিল, বলছিল কোনো সারপ্রাইজ দিতে চায়ও আমায়। বোধহয় এই রিংটাও আমায় গিফট করতে চেয়েছিল। এর নখে মাটি আর বালি দেখতে পাচ্ছি। একবার ছাদে গিয়ে দেখতে হবে। স্যার, এখানে তো কিছুই চোখে পড়ছে না। খুব ভালো করে দেখো ফ্রেডি, ওর হাতে নখের ভিতরে যে মাটি দেখলাম সেটা তো এমনি এমনি আসতে পারে না। এক মিনিট, এ দেখতে পাচ্ছ? এটা দেখে তো আমার কিছুর সিম্বল মনে হচ্ছে। এটা নখ দিয়ে বানানো হয়নি তো? স্যার, তাহলে কি ডক্টর বিক্রম এটা ঝাঁপ দেওয়ার আগে বানিয়েছিল? তাই তো মনে হচ্ছে। এটা কোনো কিছুর চিহ্ন হতে পারে। এটা কিসের চিহ্ন হতে পারে বলুন তো স্যার? এটা তো খোঁজ নিয়ে দেখতে হবে ফ্রেডি, কিন্তু এই চিহ্নের সঙ্গে ডক্টর বিক্রমের মৃত্যুর সঙ্গে নিশ্চয়ই কোনো যোগাযোগ আছে। যাই হোক না কেন, ডায়মন্ড রিং কেনা অবধি সব ঠিকঠাক ছিল। সেটা নেওয়ার পরে আর আসার মধ্যেই কিছু একটা হয়েছে। হয়তো ওই ভবিষ্যৎবাণী করা মহিলার সঙ্গে রাস্তায় ওর দেখা হয়, আর তারপরেই নিশ্চয়ই এইসব শুরু হয়েছে। আমাদের এটা দেখতে হবে যে ওই ভবিষ্যৎবাণী করা মহিলার সঙ্গে ওর কোথায় দেখা হয়েছিল। ডায়মন্ড রিং সব থেকেই শুরু করা যাক। স্যার, স্যার প্লিজ আমাকে সাহায্য করুন স্যার। স্যার প্লিজ আমাকে সাহায্য করুন। 1 মিনিট ম্যাডাম, প্লিজ আপনি একটু শান্ত হন। এবারে বলুন, আপনি কে? কি হয়েছে আপনার সঙ্গে? আমার নাম নীলাম স্যার। একটা ট্রাক এসে আমার হাজবেন্ডকে ধাক্কা মেরে দিয়েছে, যার জন্য ওর মৃত্যু হয়েছে। ওহ মাই গড, আই এম সরি। এটা ভীষণ খারাপ হয়েছে। এটা বলুন যে এই ব্যাপারে আমরা কি সাহায্য করতে পারি? এটা যদি শুধু অ্যাক্সিডেন্ট হতো আমি এখানে আসতাম না। আমার হাজবেন্ডের মৃত্যুর পিছনে কারোর হাত আছে। আপনার এরকম কেন মনে হয়? স্যার, অ্যাক্সিডেন্টের আগে এক মহিলা আমার বাড়িতে এসেছিল আর আমাকে এই স্কেচটা দিয়ে গেল। আর ও আমাকে তখনই বলেছিল তোমার স্বামী মোহনের মৃত্যু হতে চলেছে। কে ওই মহিলাটি? হ্যাঁ, কে ওই মহিলা? আগে কোনোদিন ওনাকে দেখেছেন? স্যার, ওর নাম অবন্তিকা। কোথায় থাকেন উনি? এটা তো আমি জানি না। কোনো ব্যাপার না। উনি দেখতে কেমন ছিল? কোনো বিশেষ কিছু? ওর লম্বা আর সাদা চুল আছে, নাক চোখ তো ঠিকই আছে, কিন্তু দেখতে খুব খুব ভয়ঙ্কর দেখতে। লোক ওর সামনে আসতে ভয় পায়, বলে ও যদি সামনে আসে মৃত্যু একদম নিশ্চিত। এসব আপনি কি বলছেন? দেখুন, এগুলো ফালতু ব্যাপার, এসবাই বিশ্বাস করবেন না। স্যার, আমি কিচ্ছু বুঝতে পারছি না, আর তাই আমি আপনার কাছে এসেছি। প্লিজ ওকে ধরুন আর ওকে জিজ্ঞাসা করুন যে এই সবের পিছনে ওর হাত তো নেই। যদি ওই মহিলা দায়ী থাকে
তাহলে সে আমাদের হাত থেকে বাঁচতে পারবে না। সচিন, অনেক বড় গোলমাল আছে। এক্সকিউজ মি, আচ্ছা এটা কি আপনারই দোকান? হ্যাঁ, এটা আমারই দোকান, কিন্তু এখন দোকান বন্ধ হয়ে গেছে। আপনারা কাল আসবেন। দেখুন, আমরা সিআইডি অফিসার্স, আপনাকে কিছু প্রশ্ন করার আছে। বলুন, আমি আপনাদের কি সাহায্য করতে পারি? আপনি ডক্টর বিক্রমকে চেনেন? আমি শুনেছি ওনার ব্যাপারে, এই জন্য দোকান বন্ধ করে ওনার বাড়িতে যাচ্ছি। আর পুরনো কাস্টমার উনি। আপনি এটা একটু একবার দেখুন তো, এই আংটিটা, এটা কি আপনার দোকান থেকে কিনেছিল? আগে হ্যাঁ, এই আংটি উনি অনেকদিন ধরেই পছন্দ করে রেখেছিলেন, কিন্তু আজকে নিয়ে গেছেন। যখন আপনার সঙ্গে দেখা হয় তখন কি ও কোনো টেনশনে ছিল? আচ্ছা, ওর হাব ভাব দেখে কি আপনার অন্যরকম মনে হয়েছিল? না স্যার, ওনাকে তো খুবই খুশি লাগছিল। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ওনার সাথে এরকম হয়েছে। আচ্ছা, এখানে কি ওর সঙ্গে কোনো মহিলার দেখা হয়েছিল? না স্যার, এখানে কোনো মহিলা ছিল না। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তার মানে দোকানে কিছু হয়নি, এর পরে কিছু হয়েছিল ওর সঙ্গে। আশপাশটা একবার জিজ্ঞাসাবাদ করে দেখি। কিচ্ছু জানা যাচ্ছে না। স্যার, ওইদিকেও কিছুই জানা গেল না। এনাকে জিজ্ঞাসা করি। আরে ভাই শোনো। হ্যাঁ বলুন। এই লোকটাকে তুমি চেনো? আজ সকালে দেখেছিলে কোনো মহিলার সঙ্গে? হ্যাঁ, আমি একে দেখেছি। এ ওই মহিলার সাথে কথা বলছিল, খুব ঝগড়া হচ্ছিল দুজনের মধ্যে। কোন মহিলার সঙ্গে? ও কোনো সাধারণ মহিলা নয়। ও আসা মানে মৃত্যু এসে গেল। কেউ ওর সামনে আসে না, সবাই ওর থেকে পালায়। অবন্তিকার নাম ওর। অবন্তিকা? তার মানে মৃত্যু নিয়ে ভবিষ্যৎবাণী করা ওই মহিলার নাম অবন্তিকা। প্রথমে ও এরকম ছিল না, আমাদের মতোই ছিল। এখানেই ফুলের দোকান লাগাতো। তারপর একদিন ও মৃত্যুকে দেখে নিল। এসব কি বলছো ভাই? তার মানে? মানে স্যার, একদিন ও হঠাৎ করে গায়েব হয়ে গেল। তারপর হঠাৎ করে ও ফিরেও এলো। কি? যখন এলো ও পুরোপুরি বদলে গেছিল। ওর চুল, ওর গায়ের রং, ওর চোখ পুরোপুরি বদলে গেছিল। তারপর ও লোকেদের মৃত্যুর ভবিষ্যৎবাণী শুরু করলো। আর যার ব্যাপারে যা কিছু বলেছে না, সব সত্যি হয়েছে। আরে বাপরে! স্যার, লোক ওকে দূর থেকে দেখলেই পালায়, কেউ ওর কাছে আসে না। এবার কে জানে কাকে বলে দেবে তুমি মরে যাবে। মৃত্যুর ভবিষ্যৎবাণী করা মহিলা, ওনার সঙ্গে দেখা করতে হবে। এই মহিলা কোথায় থাকেন? এখানেই, পাশেই থাকে। ভেরি গুড, চলো দেখাও আমাদের। কেন মারতে চাইছেন স্যার? গরিব মানুষ। আরে ভয় পেও না, কিচ্ছু হবে না, চলো। তোমার সঙ্গে আমরা আছি, চলো দেখাও। স্যার, এখানেই থাকে। স্যার, আমাদের এখানে আসা উচিত হয়নি। এটা ঘর নয়, মৃত্যুর গুহা। সেটা আমরা দেখে নিচ্ছি। স্যার, আমি যেতে পারি? ঠিক আছে, তুমি যাও। স্যার, হতে পারে ওই লোকটা যা যা বলছে সব সত্যি। আমি বলি কি, আমরা এখান থেকে মানে কেটে পড়ি। স্যার, ফ্রেডি স্যার ঠিকই বলছেন। আমাদের ভেতরে যাওয়া উচিত নয়, কারণ এই বাড়িতে যে মহিলা আছে তার সামনে যেই আসে সে মারা যায়। তোমরা কি সব বাজে কথা বলছো? দেখি এই মহিলার মধ্যে এমন কি রয়েছে যার জন্য সবাই ভয় পায়। স্যার, আমি এখানেই অপেক্ষা করতে পারি তো? স্যার, এই বাড়ির পরিবেশ তো বড়ই অদ্ভুত। খুবই ভয়ঙ্কর স্যার। আসুন না। আসুন। আমরা সিআইডি থেকে কিছু প্রশ্ন করব আপনাকে। আমি জানতাম আপনারা নিশ্চয়ই আসবেন। লোকেদের মৃত্যুর ব্যাপারে আপনি কি করে জানতে পারেন? অভিশাপ বা আশীর্বাদ, যাই বলুন না কেন, আমি সব জানতে পারি।
এটা খুবই সিরিয়াস ব্যাপার, অনেক মানুষ মারা যাচ্ছে, বুঝতে পেরেছেন? আমার প্রশ্নের উত্তর আমার চাই। তুমি কার ইশারায় এই সমস্ত খেলা খেলছো? আমার কাছে আপনাদের দেখানোর মতো কিছু আছে। নিন নিন। স্যার স্যার আমি আপনাকে বলেছিলাম স্যার, এখানে আমাদের আসা উচিত হয়নি। আমি আপনাকে বলেছিলাম স্যার, এখানে ঢোকার দরকার নেই। স্যার স্যার আমি আপনাকে বলেছিলাম। ফ্রেডি স্যার, ও এক্ষুনি অভিজিৎ স্যার একটা স্কেচ বানিয়েছে। কি বলছিস না তুই? কিন্তু সে আগে থেকে জানলো কি করে যে আমরা এখানে আসতে চলেছি? আমি আপনাকে বলেছিলাম না, কিছু কিছু জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে নেই, যেমন এই অবন্তিকা। অভিজিৎ স্যার তো বিপদে পড়ে গেলেন না। ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার। এই সমস্ত ভয় আপনি অন্য কাউকে দেখাবেন, আমাকে নয়। মৃত্যু সবারই আসবে, কেউ বাঁচবে না। যখন তোমার সামনে মৃত্যু আসবে, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমরা সিআইডি অফিসার, মৃত্যুর সঙ্গে আমরা রোজ খেলি, বুঝতে পেরেছো? এসব কি খেলা চলছে? ও আসবে, ও আসছে। আরে ও আসছে। ড্রামা বন্ধ করো, বুঝতে পেরেছো তুমি? স্যার এই নাটক করছে না, এর নাক থেকে রক্ত বেরোচ্ছে। ও আসবে, আসবে। একে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কি হয়েছে? কি বলার আছে? বস, সিআইডি খবর পেয়ে গেছে যে বিক্রম সুসাইড করেনি। এটা কি করে হলো? কারণ ওর হাতে অবন্তিকা চলে এসেছে। তোমাদের দোষের জন্য অবন্তিকা আমাদের হাত থেকে বেরিয়ে গেল। আমি প্রথমেই বলেছিলাম ওকে শেষ করে দাও। এখন ওই মহিলা আমাদের জন্য বিপজ্জনক হয়ে গেছে। কিন্তু বস, ও এখন কোনো কিছু বলার অবস্থায় নেই। ও যদি কিছু ভুল করে না, তাহলে আমাদের বছরের পরিশ্রমে জল পড়ে যাবে। বস, ওর মাথা পাথরের মতো হয়ে গেছে, আর যে আমাদের কোনো কাজেরই নেই সে সিআইডির কি কাজে আসবে? বস, আমার মনে হয় না সিআইডি অবন্তিকার থেকে কোনো খবর বার করতে পারবে। ওরা সিআইডি, নিজেদের মতলবের জন্য ওরা পাথরের থেকেও কথা বার করে নেয়। আমি কোনো রিস্কই নিতে চাই না, আর যত তাড়াতাড়ি পারো ওর কিছু করো। কিন্তু বস, ও সিআইডির কাছে আসে, আর ওর কাছে পৌঁছানো অসম্ভব। এত বছরের পরিশ্রম আমি কখনই বিফলে যেতে দেব না। যেভাবে পারো আজকে এই ঝামেলা থেকে মুক্ত হও, না হলে তোমার ছুটি। এ এখনো কোমাতে আছে, বলা মুশকিল যে এর কবে সেন্স ফিরবে। কিন্তু হঠাৎ এনার কি হলোটা কি? আমরা অবন্তীর ব্রেনের স্ক্যান করেছি, যেখানে আমরা একটা আনন্যাচারাল অ্যাক্টিভিটি দেখতে পেয়েছি। এই দেখুন, এই যে অদ্ভুত জিনিসটা দেখছেন, এর ব্রেনের মধ্যে ঢুকে আছে। ডক্টর, এই জিনিসটা কি? এটা যাই হোক, এটা প্রথম থেকে এর ব্রেনে ছিল না, কেউ লাগিয়েছে। আর যতক্ষণ না এটা সার্জারি করে বার করছি, ততক্ষণ বলা খুব মুশকিল। আর এটা যদি কোনো মেটালের জিনিস হয়, তাহলে এমআরআইও করা যাবে না। কিন্তু এরকম জিনিস কেউ এইভাবে ওনার ব্রেনে কেন বসাতে যাবে? এটা তো আমি বলতে পারবো না, তবে এটা বলতে পারি, এই যে অবজেক্টটি রয়েছে ব্রেনের ক্রুশিয়াল পোর্শনের খুব কাছে আছে। আমি অবাক হয়েছে যে কি করে বেঁচে আছে। এসব কি হচ্ছে? বাইরে গিয়ে দেখো তো কি হচ্ছে। পেশেন্টের জীবন বিপদে। সমস্ত জিনিস এমনভাবে ওইদিকে যাচ্ছে যেন মনে হচ্ছে কেউ চুম্বক দিয়ে টানছে। পঙ্কজ, গাড়িটাকে দেখলি? কি স্পিডে যাচ্ছে দেখ। স্যার, মনে হয় ওতেই কোনো প্রবলেম আছে। আসুন। এ তো মরে গেল। স্যার, এক্ষুনি একটা কার খুব জোরে এখান থেকে বেরিয়ে গেল স্যার। একটা ভ্যান? মনে হচ্ছে এর ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। নিশ্চয়ই ওই ভ্যানে খুব উচ্চ শক্তির চুম্বক রাখা ছিল, যার ফলে এর ব্রেনের মধ্যে থাকা জিনিসটি জায়গা থেকে সরে গেছে।
শোনো, সুনীলকে খুলে দাও। সুনীল, ওঠো, আমার দিকে ঘোরো, হাঁটো, দাঁড়াও, ঘোরো, তোমার বাঁ হাতটা ওপরে তোলো, তোমার ডান পাটা ওপরে তোলো। গুড, এবার নিচে নামাও। এবার সুনীলকে তৈরি করে দাও। হ্যালো, সব রেডি হয়ে গেছে। বিক্রম, মোহন আর বাকিদের কাজও হয়ে গেছে। সবাই সেটাই করেছে যেটা তাদের বলা হয়েছিল। আর হ্যাঁ, এই চিপটা মস্তিষ্ককে খুব ভালোভাবে কন্ট্রোল করছে। আর হ্যাঁ, অবন্তিকার টেনশনও শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা সব রকম টেস্ট করে নিয়েছি, এখন যে কোনো মুহূর্তে অ্যাক্টিভেট হতে পারে। যদি আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যায় তাহলে আমরা 100 কোটি টাকার মালিক হতে পারি। ইয়েস। অবন্তিকার পোস্টমর্টেম থেকে আমি এমন একটা জিনিস পেয়েছি যেটা দেখে আমি চমকে গেছি। কি জিনিস? এই দেখো, এইটা একটা ভাঙা চিপ। এটা আমি অবন্তিকার ব্রেন থেকে পেয়েছি, মস্তিষ্ক থেকে। এই চিপটা মস্তিষ্কে? হ্যাঁ, কিন্তু এটা কোনো সাধারণ চিপ নয়, হাইটেক চিপ, আধুনিক। অনেক দূর থেকে সিগন্যাল পাঠিয়ে এই লোকটাকে কন্ট্রোল করা যাবে যার মাথায় এটা বসানো আছে। ভেবে নাও, এই চিপটা যে লোকটার মাথায় বসানো থাকবে সে সেই সমস্ত কাজ করবে যে লোকটা কন্ট্রোল করছে সে যা চাইবে। স্যার, এই বিক্রম আর মোহন আত্মহত্যা করেছে কোনো কারণ ছাড়া। তাহলে এটা তো নয় যে এইভাবে কেউ ওদের মস্তিষ্কটাকে কন্ট্রোল করছে। একদম একদম ঠিক এই রকমই। আমি ওই দুজনের মস্তিষ্কই খুব ভালো করে চেক করেছি। ওই দুজনের মস্তিষ্কেই এর থেকে বেশি হাইটেক চিপ লাগানো আছে। স্যার, ডক্টর বিক্রম আর ডক্টর মোহন দুজনেই খুব বড় নিউরোসার্জন। এই দুজনের কোনো কানেকশন নেই তো এই কেসে? একদম সচিন, এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। কেউ তো আছে যে এদেরকে নিজের ইশারায় নাচাতে চাইছে। আর এটুকুই নয় স্যার, এই ডক্টর বিক্রম আর ডক্টর মোহন এই দুজনের ব্যাপারে খোঁজ নিয়েছি। এটা মেডিকেল কনফারেন্সের জন্য কোনো একটা শহরে যাওয়ার ছিল, কিন্তু সেই শহরে না গিয়ে অন্য কোনো শহরে গিয়েছিলেন, তাও লুকিয়ে চুরিয়ে। নিশ্চয়ই এদের সম্পর্ক এই চিপের সঙ্গে আছে। স্যার, অবন্তিকার বাড়ি থেকে এতগুলো স্কেচ পেয়েছি। দেখি। তাহলে এই হচ্ছে সেই স্কেচ যেগুলো অবন্তিকা মরবার আগেই তৈরি করে দিয়েছে। হ্যাঁ স্যার, আর স্যার এই স্কেচটায় বিশেষ ব্যাপার আছে। যে টেরেস থেকে বিক্রম পড়ে গেছিল ওই টেরেসেও ঠিক এরকমই লোগো ছিল। নিখিল স্যার, এই স্কেচগুলোকে স্ক্যান করো, দেখো এই লোগোটা কোন কোম্পানির। স্যার। ও, তাহলে এই লোগোটা কেটিসি ইন্ডাস্ট্রির। বস বলেছেন এদের সবাইকে এখান থেকে অন্য কোনো জায়গায় শিফট করাতে। আর হ্যাঁ, কোনো রকম কোনো প্রমাণ যেন পড়ে না থাকে, সব কিছু নষ্ট করে দেবে, বুঝেছো? মাল নিয়ে আয়। কোথাও যাওয়ার জন্য তৈরি হচ্ছ? হ্যাঁ, তোমরা কারা? না 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 না, এগুলো একদম করো না। চল ওদিকে। সচিন, খুলে দাও এগুলো তাড়াতাড়ি।
ঠিক আছে তো? হ্যাঁ, চলো আমার সাথে। ওঠো। স্যার, এর তো কোনো হুঁশই নেই। নিখিল, অ্যাম্বুলেন্সকে ফোন করো, এদের সবাইকে হসপিটালে নিয়ে যেতে হবে। কার কথায় করেছো এসব? কে তোমাদের বস? স্যার, আমি কিছু জানি না। আমাকে যা বলা হয়েছিল আমরা তাই করেছি। স্যার, আমরা তো এটাও জানি না এই অপারেশন কেন হচ্ছে। এই বাজে কথা বন্ধ কর, বুঝলি? বল তোদের রিং মাস্টার কে, বল। সুনীল নামের কোনো একটা লোককে পরের প্ল্যানের জন্য ওরা ঠিক করেছে। আর স্যার, ওরা কোনো ওই ক্রিস্টালের ব্যাপারে কথাবার্তা বলছিল, যেটা অনেক বড় দামি জিনিস স্যার। ক্রিস্টাল? হ্যাঁ স্যার, কিছুদিন আগেই লোকাল পুলিশ একটা রেড করেছিল, যেখানে কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত হয়েছিল, তাতে ক্রিস্টালও ছিল। চল, যা, দাঁড়িয়ে থাক। তার মানে এই ড্রাগসগুলো পুলিশের গোডাউনেই আছে, আর এদের প্ল্যান হলো এই ড্রাগগুলোকে পুলিশের গোডাউন থেকে চুরি করা। এতক্ষণে তো আমাদের পৌঁছে যাওয়ার কথা। মনে হয় আমরা অন্য কোনো রাস্তা দিয়ে যাচ্ছি। আমরা অন্য রাস্তা দিয়ে কেন যাচ্ছি? জবাব কেন দিচ্ছ না? এই রাস্তা দিয়ে কেন যাচ্ছি? কি সমস্যা ওর? কিছু গন্ডগোল আছে, মনে হচ্ছে আমাদের সাহায্যের প্রয়োজন। কথা বল। হ্যালো, হ্যালো, কন্ট্রোল রুম। তাড়াতাড়ি তাড়াতাড়ি সব মাল গাড়িতে তোলো, তাড়াতাড়ি। 20 মিনিটে 8টায় পৌঁছতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি 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 চলো। ও মাই গড, এটা আবার কি হলো? গাড়িটা তো একদম পুরো ঝাঁঝরা করে দিয়েছে, বুঝতে পারছি না কেউ বেঁচে আছে কিনা। আরে ওঠো ওঠো, আরে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে ফোন করো। সাবধানে। বসো 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 এখানে। এ মরে গেছে। একবার সামনে যাও তো। ড্রাইভারও মারা গেছে। স্যার, হ্যাঁ, অ্যাম্বুলেন্স আসছে। কি স্যার, এসব কি করে হলো? হ্যাঁ, এই স্টুডেন্ট ড্রাইভারও ওদের সঙ্গে ছিল। কোনো ব্যাপার না, ওদের আমরা ঠিক ধরবো। ওকে ফাঁসিয়ে জবরদস্তি এই কাজটা করানো হয়েছে। তুমি ঘাবড়িও না, কিচ্ছু হবে না তোমার। তুমি এটা বলতে পারবে ওরা কোন দিকে গিয়েছে? তুমি কিছু শুনেছিলে? ওদের মধ্যে একজনকে বলতে শুনেছিলাম যে 20 মিনিটে গুদামে পৌঁছাতে হবে। চেক করে দেখতে হবে 20 মিনিটের মধ্যে এমন কোন জায়গা আছে যেখানে ড্রাগস রাখা যেতে পারে। সবকিছু প্ল্যান অনুযায়ী হয়েছে। সুনীল ওটাই করেছে যেটা ওকে বলা হয়েছিল, আর আমরাও ওর সাথে ওটাই করেছি যেটা আপনি বলেছিলেন। স্যার, রিমা
বিক্রমের কলিগ আর আমাদের ফ্যামিলি ফ্রেন্ড। হ্যালো, ড্রাগস এসে গেছে। আজ রাতেই আমরা এটা বেছে দেব। কম করে 100 কোটি তো হবেই। হ্যাঁ, আমি ওখানেই আছি, আমাদের নতুন ঠিকানায়। হ্যালো, আমি বলেছিলাম না তোমাকে আমি এই কাজটা করে দেব? তোমার উপর ভরসা করে আমি একদম ঠিক করেছি। না হলে আমার ওই বোকা স্বামী, ওর মধ্যে তো এত সাহসও ছিল না যে এরকম কিছু করতো। এটা তো সবে শুরু। ব্রেন কন্ট্রোল করার এই টেকনোলজি দিয়ে আমরা 1000 কোটি অবধি কামাতে পারি। এবার আমাদের কেউ আটকাতে পারবে না। একদম ঠিক বলেছো তুমি। ইউনো, এই টেকনোলজির জন্য লোক আমাদের যে কোনো মূল্য দিতে রাজি হবে। একটা গ্রুপ তো আমার সাথে কথাও বলেছে, ও এই টেকনোলজির দ্বারা সিআইডিকেই শেষ করে দিতে চায়। ঠিকই তো আছে, আমাদের কি প্রবলেম? লড়তে দাও ওদের সিআইডির সাথে। আমরা একটা কাজ করি, সূর্য ডোবার আগে আমরা সব টাকা নিয়ে পালিয়ে যাই। হুশ, ওকে? তোমাদের যাওয়ার এত তাড়া কিসের? আমি কেডির সাথে কোম্পানির জন্য কাজ করতাম। উনি ব্রেনকে ড্যামেজ করার, কন্ট্রোল করার বেআইনি প্রজেক্ট বানিয়েছিল। কোনো কারণে দেউলিয়া হয়ে যাওয়ার জন্য কোম্পানি পুরো বন্ধ হয়ে গিয়েছিল। তাই তুমি সুযোগের সদ্ব্যবহার করে এই রিসার্চটাকে এগিয়ে নিয়ে গেলে। এর জন্য আমার এক্সপার্টাইজের দরকার ছিল, আর বিক্রমের এই বিষয়ে কোনো অভিজ্ঞতা ছিল না। এই জন্য ও আমার কোনো কাজের ছিল না। তখন তুমি এই রিমাকে পেলে, বিক্রমের অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ, আমি বিক্রমের মতন ছোটখাটো টাকা দিয়ে জীবন কাটাতে পারবো না। কিন্তু তোমরা বিক্রম আর মোহনের ব্রেনে চিপ কেন লাগিয়েছিলে? কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের রিসার্চ মাঝখানে আটকে গিয়েছিল, তাই জন্য ওদের দুজনের সাহায্যের দরকার ছিল। বিক্রম আর মোহন এই ফিল্ডের এক্সপার্ট ছিল, আর আমরা ওদের ট্যালেন্টের সুযোগ নিতে চেয়েছিলাম।
এই জন্যই আমরা ওদেরকে কাজে রেখে দিই। আর ওরা শেষ পর্যন্ত জানতেও পারেনি যে ওরা কোন প্রজেক্টের জন্য কাজ করছিল। আমাদের রিসার্চের জন্য খুব ভালো নমুনাও পাওয়া গিয়েছিল, কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার ভয় আমরা ওদেরও মেরে দিলাম ওদের। আর অবন্তিকা, ওর সাথে তোমরা এমন কেন করলে? অবন্তিকার ওপরে আমরা সবার প্রথম এক্সপেরিমেন্ট করেছিলাম। ওর মাথায় যে আমরা চিপ লাগিয়েছিলাম, কোনো কারণে সেটা কাজ করছিল না, সব গন্ডগোল হচ্ছিল। আরও তাদেরকেও দেখে ফেলেছিল যাদের আমরা এক্সপেরিমেন্টের জন্য এনেছিলাম। ও আমাদের প্ল্যানিংয়ের ব্যাপারে সব কিছু জেনে গিয়েছিল, কিন্তু যখন আমাদের ল্যাব থেকে বাইরে বেরোলো তো ওর চিপের প্রবলেমের কারণে, মস্তিষ্কের শকের কারণে ও সব কিছু দেখতে পেত। ও অভিজিতেরও স্কেচ বানিয়েছিল, তাহলে অভিজিৎও তোমাদের নিশানায় ছিল? হ্যাঁ, অভিজিতের মৃত্যুর জন্য তো আজও লোক কোটি টাকা নিয়ে তৈরি হয়ে বসে আছে। আমরা যদি আর 2-4 দিন টাইম পেতাম তাহলে হয়তো অবন্তিকার ভবিষ্যৎবাণীও সঠিক হয়ে যেত। টাকার লোভে জানি না কত মানুষের জীবন তোমরা নষ্ট করে দিয়েছো, কত নিরীহ মানুষের জীবন নিয়ে খেলেছো তোমরা। আইন এদের সব থেকে কঠিন শাস্তি দেবে, তোমাদের ফাঁসি হবে, ফাঁসি।